আমাকে বলতেছিল যে তুমি কোন রাজনীতিতে জড়িত, কার সঙ্গে, কোন দল করো, তুমি কি জামাত করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো? আমি বললাম না, আমি তো কোনো দল করি না, আমি কোনো রাজনীতি, এমনিতে আমি রাজনীতি, আমার ফ্যামিলির কেউই রাজনীতির সঙ্গে জড়িত না। তো সে আমাকে বলতেছে যে এই দেশে একটু শুধু মনে রাখবা যে এখানে যদি থাকতে হয়, কিছু করতে হয়, তোমাকে আওয়ামী লীগ করতে হবে। এইটাই মানে আমাকে ফোর্সলি তারা বলছে যে আওয়ামী লীগ করতে হবে। তখন আমি বললাম যে আওয়ামী লীগ করতে হবে, কিন্তু আমাকে আপনারা এখানে কেন এনেছেন? আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল, সঙ্গে আছেন আতাউর রহমান শাহীন, একজন ভুক্তভোগী। তার 94 দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আজকে আমরা শুনবো। আজকে আমি প্রশ্ন করব কম, শুনবো বেশি। আতাউর রহমান শাহীন, 94 দিন মানে 2256 ঘন্টা, 1,35,360 মিনিট, 80,21,600 সেকেন্ড। অনেক কথা বলার আছে আপনার নিশ্চয়ই এই 94 দিনে। আমি প্রশ্ন করব না, কোথা থেকে, কবে, কিভাবে আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো? আমি 2019 সালের মে মাসের 2 তারিখে, সেদিন বৃহস্পতিবার ছিল। তো আমি আমার অফিস থেকে কাজ শেষ করে, সেদিন আমার হাফ অফিস থাকে বৃহস্পতিবারে, কাজ শেষ করে আমি আকিজ হাউজে, যে আকিজ গ্রুপ আছে, আকিজ গ্রুপের ডেটা সেন্টারের আমরা একটা কনসালটেন্সির কাজ করতাম। তো আমি আমার পরিচয়টা কি করবো? জি, পরিচয়টা কি বলবো আগে থেকে? আপনি চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নেই, প্লিজ বলুন। আমি আতাউর রহমান মণ্ডল, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পেশায়। আমি দীর্ঘ প্রায় 23-24 বছরের মতো আমার কম্পিউটার লাইনে আমার অভিজ্ঞতা। সো সেদিন ছিল হচ্ছে আপনার 2019 সালের মে মাসের 2 তারিখ বৃহস্পতিবার। আপনার নাম আতাউর রহমান মণ্ডল, তাই তো? আমি আতাউর রহমান শাহীন বলছিলাম। আতাউর রহমান শাহীন আমার নিকনেম। জি, শাহীনটা আমার নিকনেম। তো নর্মালি আতাউর রহমান শাহীন সবাই বলে। তো আমি অফিস থেকে বের হয়ে, সেদিন হাফ অফিস ছিল আমাদের, নোভো টাওয়ারে আমার অফিসের লোকেশন ছিল। সেখান থেকে বের হয়ে 2টার দিকে আমরা আকিজ গ্রুপের আকিজ হাউজে, যে অফিসটা, যেটা আপনার তেজগাঁ লিংক রোডে অবস্থিত, ওই লিংক রোডে আমি তখন তাদের অফিসে আমার একটা ওদের সার্ভার সেট আপের কারণে আমরা ওখানে যাই, আমি এবং আমার একজন কলিগ, দুজন আমরা ওখানে যাই। কাজ শেষে তখন রাত আনুমানিক 7:30 থেকে 8টা এর মধ্যেই হবে। তো কাজ শেষ করে আমরা সবাই বের হয়ে আসি। বের হয়ে এসে রাস্তার ধারে আমি এবং আমার সঙ্গে যে ছিল দুজনেই আমরা তখন উবারকে কল করি। উবারের যে বাইক থাকে, বাইক রাইডারকে কল করি আমরা। কল করাতে তখন আগে ওর বাইকটা চলে এসছে, ও আগেই চলে গেছে, ওর বাসা এবং আমার বাসা কাছাকাছি। তো আমাকে বললো যে আমার একটু যেহেতু জরুরি তারা আছে, আমি চলে যাব, আপনি একটু তাহলে পরে আসেন। তো সো আমি ওই বাইকটার জন্যই ওয়েট করছিলাম এবং রাস্তায় দাঁড়িয়ে আমার মোবাইল ছিল, মোবাইলে আমি বাইক রাইডারের যে লোকেশনটা সেটাকে ট্র্যাক করার চেষ্টা দেখতেছিলাম যে সে কোথায়, কত দূরে আছে। তো তখন ওকে দেখলাম যে সে পুলিশ প্লাজা যে আছে, পুলিশ প্লাজার কাছাকাছিতেই বাইকটা আছে আর কি, ও আর একটু হলে আমি চলে আসব। তো এর মধ্যে হঠাৎ করে আমার সামনে একটা হোয়াইট কালারের মাইক্রোবাস এসে দাঁড়িয়ে যায়। তো মাইক্রোবাসটা যখন দাঁড়ানোর পর ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। খুলে দিয়ে পিছন থেকে হঠাৎ করে দিকে আমার 2জন লোক আমার পিছনে দাঁড়ানো, তারা আমাকে জাস্ট জোর করে ধাক্কা দেয় আর কি, অনেক জোরে পুশ করে মাইক্রোবাসের ভিতরে ঢুকিয়ে নেয়। তো আমি খুব জোরে একটা চিল্লান দিয়েছিলাম ওই সময়, এবং পা দিয়ে মাইক্রোবাসের দরজায় পা দিয়ে ঠেকিয়ে পিছনে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে আমি পারি নাই। ওরা আমাকে 2জন ধরে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো তখন যখন ভিতরে ঢুকিয়ে দিয়ে ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গেই ওরা আমাকে একটা ব্ল্যাক হুড টাইপের, পিছন থেকে 2জন লোক আপনি বললেন হঠাৎ করে, তারা কি মাইক্রোবাস থেকে বের হয়েছিল? না, তার আগে থেকেই ওখানে অবস্থান করছিল। আচ্ছা, আপনাকে ফলো করছিল? তারা ফলো করছিল আমাকেই। ইভেন আমরা আর পরে বলবো, আমরা যেটা পরে জানতে পারছি যে সে আগে থেকেই, প্রায় আমরা দুপুর 2টা থেকেই, মানে আমি যখন আকিজ হাউজে ঢুকি তখন থেকেই তারা আমাকে ফলো করছিল। আচ্ছা, তখন থেকেই তারা ফলো করছিল আমাকে। তো ওরা যখন আমাকে ভিতরে ঢুকিয়ে পুশ করে ভিতরে ঢুকিয়ে দিয়েই আমাকে যে সিট লম্বা থাকে মাইক্রোবাসে, ওখানে শোয়ায় ফেলছে। শোয়ানোর আগে আমাকে ব্ল্যাক হুড টাইপের, যেগুলো ব্ল্যাক থাকে না, যেগুলো ব্ল্যাক মাস্ক টাইপের, পুরাই গলা পর্যন্ত ঢুকে এটা টাই দিয়ে আটকায় দিয়েছে।
দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রিভলভার আমার ইয়াতে বুকের পাশে ধরলো, ধরে বললো যে একটা কথা বলবো না, যদি বলো তাহলে এখানেই শেষ করে ফেলাই দিয়ে যাব। তখন এই অবস্থায় গেল। তারপর একজন আমার পায়ের যে দিক ইয়ে থাকে নিচের দিকে, ওরা দুইজন মানে একজন এসে আমার পায়ের উপর চেপে বসার পর দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে আমাকে কোনো সাউন্ড করতে দিচ্ছে না এবং কোনো নড়াচড়াও করতে দিচ্ছে না। তারা এমনভাবে শক্ত করে ধরেছে আমাকে, নড়াচড়াও করতে দিচ্ছে না মাইক্রোবাসের মধ্যে। তারপর এই অবস্থায় তারা আমাকে উঠিয়ে নিয়ে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে আমাকে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাকে রাউন্ড দিয়েছে আর কি। যেটা আমি বুঝতেছিলাম যে যেহেতু ঢাকা শহরে আমি তো মোটামুটি চলাচল করি, সব মোটামুটি অনেক রাস্তাঘাটই আমার চেনা। তো দেখলাম যে কোনো সময় ব্রিজে উঠছে, ব্রিজ থেকে নিচের দিকে নামছে, কোথাও রেলগেটের পাশে দাঁড়াচ্ছে, এরকম বোঝা যায় কি যে ওরা কোথাও কোথাও দাঁড়াচ্ছে। 3-3.5 ঘন্টা কি সবাই চুপচাপ কোনো কথা বলছিল আপনার? ওরা বলা বলি করছিল যে এ যদি বেশি কিছু বলে, একে যদি ইয়ে করে তাহলে আমরা একে রাস্তায় মেরে কোথাও ফেলে দেবো। মানে ওরা আর কি এরকম ভয় দেখাচ্ছে আমাকে। কেউ রিভলভার লোড করে, কেউ আনলোড করে, মানে আমাকে জাস্ট যাতে খুব ভয় দেখানোর জন্য, যাতে আমি কোনো কথা না বলি। তো এক পর্যায়ে তারা এরকম করে 3 ঘন্টার মধ্যে কোনো প্রকার আমাকে কোনো কথাও বলতে দেয়নি। এদিকে মানে আমি তো খুবই ইয়ে হচ্ছিলাম। তারপর আমার সমস্ত কিছু পকেট থেকে সার্চ করলো। পকেট সার্চ করে একজনের মধ্যে ওর বলতেছিল যে এ তো একজন ইঞ্জিনিয়ার, তোমরা এক কাজ করো, ওর কাছে কোনো ট্রাকার থাকতে পারে হয়তো বা, ট্রাকার জাতীয় এরকম যদি থাকে সেগুলো তো ভালো করে খোঁজো। তো তখন ওরা আমাকে সব কোমরের বেল্ট, তারপরে পকেট, মোজার মধ্যে জুতা খুলে মোটামুটিভাবে ওরা অনেক সার্চ করছে আর কি ওখানে। তো করার পরে এক পর্যায়ে এরকম 3 ঘন্টার মতো ঘোরানোর পর তখন তো আমার টাইমটা আসলে ওরকম বলতে পারি না, আর সেন্স তো ওরকম কাজ করছিলই না যে কখন ইয়ে বাজে। তারপর ওরা যখন আমাকে নামিয়ে দেয়, প্রথমে নামানোর পর একটা রুমের সামনে গিয়ে করলো, করার পর আমাকে বললো যে ডানে যাও, রুম থেকে ইয়ে করে ডানে গেলাম। ডানে যাওয়ার পর বলতেছে যে এখানে একটা সিঁড়ি আছে, তুমি একটু পাটা উঁচু করে ফেলো। তো সিঁড়ি থেকে আমি পাটা উঁচু করে ফেললাম। ফেলার পরে দেখলাম যে একটা রুমের ভিতর থেকে অনেক ঠান্ডা বাতাস আসছে। তার মানে রুমটা এসি রুম ছিল আর কি। ওই রুমটাতে নেওয়ার পরে দরজাটা লাগিয়ে দিল তারা। তো দরজা লাগিয়ে দেওয়ার পরে আর কোনো সাউন্ড, বাহিরের কোনো সাউন্ড নেই। তাতে আমার মনে হলো রুমটা হয়তো বা সাউন্ড প্রুফড, এরকম মনে হলো। এবং ভিতরে আগে থেকেই তারা আরও অনেক কয়েকজন আগে থেকেই ছিল রুমটার মধ্যে। তারপর আমাকে একটা টুলের মধ্যে বসিয়ে দিয়ে পিছন থেকে হ্যান্ডকাপ তো এরকমভাবে লাগানো পিছন থেকে। তারপর মাথার যে ক্যাপ যেটা ছিল হুডটা, ওর উপরে আরও একটা হুড দিয়ে দিল ওরা। হুড দেওয়ার পর তারপরে আবার ওই যে ব্ল্যাক যে স্ট্র্যাপ টাইপের এগুলো থাকে না, ব্ল্যাক টাইপের স্ট্র্যাপের মতো চোখের এই দিক থেকে বেঁধে দিল, মানে হুডির উপর থেকে এরকম পিছন থেকে বেঁধে দিল আর কি, মানে যাতে আমি কোনো কিছু দেখতে না পারি একেবারে। এবং অনেক শক্ত করে টাইট করে বেঁধে দেয় তারা, এরকম অবস্থায়। তারপর তো ওদের মধ্যে একজন খুব সম্ভবত ডাক্তার ছিল আর কি। তো উনি আসলো, উনি এসে আমার প্রেশার মাপছিল। প্রেশার মেপে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি কোনো বড় ধরনের কোনো ডিজিজ আছে কি না। তাহলে না, আমার কোনো ডিজিজ নেই। তো আমার খুব প্রচুর ব্যাক পেইন করছে, মানে অনেকক্ষণ ধরে আমাকে তো ইয়ে করে রাখছে, আর আগে থেকেও আমার একটু ব্যাক পেইনও ছিল। তখন ও আমাকে বলতেছে কি টেনশন করো না, তোমাকে কিছুক্ষণের মধ্যে তোমার পেইন সব ভালো হয়ে যাবে। এর মধ্যে দেখি পাশ থেকে বন্দুক লোড করে, গান লোড করলে যে শব্দগুলো হয় কটকট করে শব্দ, সেরকম হচ্ছিল। তারপরে কেউ লাঠি দিয়ে দরজার মধ্যে মেঝের মধ্যে যখন এরকম করলে টাকটাক করে লাঠির শব্দ যেরকম, ওরকম শব্দ করছিল। এরপর পাশ থেকে এসে আমাকে একজন জিজ্ঞাসাবাদ করা শুরু করছে। প্রথমেই বলল যে তোমার নাম কি আতাউর রহমান মণ্ডল? আমি বলছি জি, আমার নাম আতাউর রহমান মণ্ডল। বলছে যে তুমি কি, তখন তো এই একটা মুভমেন্ট ছিল, হ্যাঁ, রোড সেফটি মুভমেন্ট, তার কিছুদিন আগেই কিন্তু হয়ে গেছে রোড সেফটি মুভমেন্ট, নিরাপদ সড়ক চাহির যে আন্দোলনটা ছিল, ওর মধ্যে তারপর তো স্টুডেন্টরা তো যে উই ওয়ান্ট জাস্টিস নামে যে ইয়েগুলো অনেক আন্দোলন করলো সবাই। তখন উনি আমাকে বলছে যে তুমি কি ওই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলা? আমি বললাম আমি তো কোনো জড়িত থাকি না, আমি তো স্টুডেন্টও না, আর আমি তো জব করি, আমি তো এমপ্লয়ি, নর্মাল একজন এমপ্লয়ি। তখন ওরা বলছে না, আমি তোমাদের অনেক পোস্ট দেখতে পেরেছি। আমাকে বলছে তুমি ফেসবুকে অনেক পোস্ট করেছো। তখন আমি বললাম যে
আমার আসলে ফেসবুকে কখনো নর্মালি আমি ফেসবুকে কখনোই অ্যাক্টিভ থাকি না। নর্মাল আমার ফেসবুকের একটা আইডিয়া আছে, হয়তো কোথাও ট্যুরে গেলে বা এমনি ফ্যামিলি কোথাও কিছু হলে আমি এটুকুই শেয়ার করি, এর বেশি নর্মালি আমি শেয়ার করি না। তার কারণ নর্মালি হয় কি, আমরা তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমরা যেহেতু জানি টুকটাক যে আসলে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, আর অযথায় আমরা এগুলো সব করে কেন বিতর্কিত হব। তো এ থেকে কিন্তু নর্মালি আমি ফেসবুকে খুবই মানে কখনই অ্যাক্টিভ থাকি না ফেসবুকে। তারপরে সে আমাকে বলতেছিল যে না, আমি তো তোমার পোস্ট পেয়েছি ফেসবুকে। না, এটা কখনো সম্ভব না। আপনি আমার ফেসবুক নিতে পারেন, আমার পাসওয়ার্ড নিতে পারেন, নিয়ে ফোন তো আপনাদের কাছেই। ওরা তো আমার কাছে ফোন নিয়ে নিছে, প্রথমে ওরা আমার ফোন নিয়ে নিছে, ব্যাগ নিয়ে নিছে, এভরিথিং তাদের কাছে। আমার ল্যাপটপ ছিল সঙ্গে, ল্যাপটপ নিয়ে নিছে, ব্যাগের ভিতর টাকা ছিল সেগুলোও তাদের কাছে, এভরিথিং। ইভেন আমার চশমাটাও তাদের কাছে, ওরা আমাকে চশমাও দেয়নি। আচ্ছা, আমার তো চশমা ছাড়া আমি নর্মালি খুব কাছে দেখি না আর কি, খুব প্রবলেম হয় দেখতে। ওরা আমার চশমাটা পর্যন্ত আমাকে দেয়নি। তারপরে আমি তাকে পাসওয়ার্ডটা দিয়ে দিই। যখন ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে ওরা 4-5 মিনিট কোনো কথা বলেনি আর কি আমার সঙ্গে। তার মানে আমার মনে হলো যে ওরা হয়তো ফেসবুকটা ঘাটাঘাটি করছে মোবাইল থেকে। তারপরে একটু পর বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি কোনো রাজনীতি করো, তুমি কোন দলের তার সঙ্গে? মানে কোনো পোস্ট পায়নি না, ফেসবুকে আমার যেটা ধারণা, আমি জানি না, এমনি আসলে ছিল না। আমি তো এরকম কোনো পোস্ট করিই নাই। ওরা জাস্ট আমাকে হয়তো বা মানে একটু ভয় দেখানোর জন্য বা করার জন্য উল্টাপাল্টা তারা আমাকে কোশ্চেন করছিল। তারপর তারা আমাকে বলতেছিল যে তুমি কোন রাজনীতিতে জড়িত, কার সঙ্গে, কোন দল করো, তুমি কি জামাত করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো? আমি বললাম না, আমি তো কোনো দল করি না, আমি কোনো রাজনীতি, এমনিতে আমি রাজনীতি, আমার ফ্যামিলির কেউই রাজনীতির সঙ্গে জড়িত না। তো সে আমাকে বলতেছে যে এই দেশে একটু শুধু মনে রাখবা যে এখানে যদি থাকতে হয়, কিছু করতে হয়, তোমাকে আওয়ামী লীগ করতে হবে। এইটাই মানে আমাকে ফোর্সলি তারা বলছে যে আওয়ামী লীগ করতে হবে। তখন আমি বললাম যে আওয়ামী লীগ করতে হবে, কিন্তু আমাকে আপনারা এখানে কেন এনেছেন? সেটা তো একটা রিজন থাকা দরকার, আপনি আমাকে কেন, সেটা তো এখনও আপনাকে বলেন, আমাকে এখনও বলেননি আপনারা। তখন সে বলে যে তুমি কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কাজ করেছো ওখানে? তখন আমি বললাম যে জি, আমি তো ওখানে তাদের ওখানে কনসালটেন্সি করি, তাদের সঙ্গে আমি দীর্ঘ 2016 সাল থেকেই তাদের সঙ্গে কাজ করি। অনেক সময় তাদের অনেক সার্ভিস লাগলে তারা আমাকে কল করে সার্ভিস নিয়ে নেয়, তাদের সাথে তো আমাদের কাজ অনেক করতে হয়। তখন সে আমাকে বলতেছে যে ওইখানে একটা মেইল নিয়ে ইস্যু হয়েছে, তুমি কি জানো? মেইলের ইস্যু? হ্যাঁ, তারা আমাকে বলেছে যে এখানে একটা মেইলের ইস্যু হয়েছে, একটা মেইল কোথাও একটা কোনো আইডি থেকে কোনো একটা আইডিতে গেছে, কিন্তু তারা এটাকে ট্রেস করতে পারছে না। তখন তারা আমাকে কল করেছিল, কল করার পর আমি তাদের অফিসে গিয়েছি, গিয়ে তাদেরকে আমি ওই দিনে যতগুলো মেইল যে কমিউনিকেশন হয়েছে, ওই কমিউনিকেশনগুলোর টোটালটা আমি তাদেরকে একটা রিপোর্ট জেনারেট করে দিয়ে এসেছি। কোথা থেকে মেইল অ্যাক্সেস হয়েছে, কোন কোন ইমেল বক্সে কে কখন কয়টার সময় লগ ইন করছে, বাহিরে থেকে কোনো অ্যাটাক ছিল কি না, এভরিথিং আমি তাদেরকে লিস্টেড আউট করে তাদেরকে দিয়ে এসেছি। আপনি যদি হয় আপনারা সেটা দেখতে পারেন। তবে মেইলের কন্টেন্টে কী ছিল তারা আমাকে মেইলটা দেখায়নি, মেইলের বডিতে কী ছিল সেটা আমাকে তারা দেখেন। তারা শুধু বলছে একটা মেইল নিয়ে ইস্যু হয়েছে এখানে। তো বলতেছে যে ওই মেইলটা আমাদের ওইখান থেকে ডিজিএফআই এর কাছে গেছে, ডিজিএফআই থেকে তখন মানে মেইলটা চলে গেছে আর কি ওদের কাছে। তো এই মেইলটা সম্বন্ধে তুমি কি জানো, তুমি কি মেইলটা কে পাঠিয়েছে, মানে তুমি কি বলতে পারবা? না, আমি বললাম না, আমি তো জানি না মেইলটা কে পাঠিয়েছে। কারণ আমি মেইল সার্ভারটা করে দিয়েছি 2016 সালে, এরপর 2019 এই ঘটনাটা ঘটে গিয়েছে। তো 2019 এখানে কিন্তু অনেক লম্বা একটা গ্যাপ। এরপর কিন্তু টোটাল মেইনটেনেন্স ছিল তাদের কাছে, তারাই সেটা মেনটেন করতো। তারা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হলে করতো, ডিলিট করতে হলে করতো, মেল সেন্ড করতে হলে করতো, যা ইচ্ছা তারাই করতো। আমি শুধু সার্ভারটাকে রেডি করে দিয়েছি যাতে মেলটা কমিউনিকেশন করা যায়। তো এরপর তো তাদের কমিউনিকেশন, এরপর তো আমার সেখানে আর কোনো ইয়ে নেই। তখন তারা বলতেছে যে তাহলে এই মেলটা পাঠিয়ে দিল কে, ইন্টেনশনালি কি তুমি পাঠাইছো? আর না, ইন্টেনশনালি তো এখানে পাঠানোর কিছু না, আমি পাঠালে তো আমার আইডেন্টিটি থাকতো। আপনি মেইলগুলো দেখেন, আমি যে রিপোর্ট জেনারেট করে দিয়ে এসেছি, ওই দিনের মেইল যেগুলো আছে, মেইলে তো নর্মালি হয় কি, একটা মেইল যখন আমরা কাউকে সেন্ড করি, সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, গুগল থেকে হতে পারে, ইয়াহু থেকে হতে পারে, অন ডোমেইন থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে মেইল পাঠিয়ে দিলে হয় কি, আমি যা লিখি বডিতে, ওই বডিটুকুই শুধুমাত্র কিন্তু আমার যাকে মানে রিসিভার যে সে দেখতে পারে, এবং সে জানে যে মেইলটা কোথা থেকে আসছে। যেমন ফ্রম থাকে, টু থাকে, টাইম থাকে, এটুকুই তো থাকে, এর বেশি তো আর কিন্তু দেখতে পারে না। কিন্তু যখন কোনো ইনসিডেন্ট ঘটে বা কেউ যখন ডিটেল দেখতে চায়, সেটা কীভাবে দেখবে? তখন যে কোনো মেইলের, আপনি জিমেইল বলেন, আপনার ওন ডোমেইনের মেইল বলেন, যেটাই হোক না কেন,
ওইটার অরিজিনাল অরিজিনাল যদি দেখা যায় কিংবা হেডার যদি দেখা যায়, হেডার দেখলে ওর ভিতরে আপনি যা মেইল লিখেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি আপনার শুধু হেডারটা থাকবে। ইভেন আপনি যদি হ্যালো লিখেন কাউকে, হ্যালো লিখেও পাঠিয়ে দেন, তার জন্যও কিন্তু হেডারটা সেই অনেক লম্বা, যেখানে অনেক ডিটেইল থাকে, কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, মেইলটা স্ক্যান হয়েছে কিনা, এইটা কোন কোন ধরনের অথেন্টিকেশন প্রুভ করছে, এভরিথিং কিন্তু সেখানে থাকে। তা আপনার তো সেখান থেকে বুঝবেন সেই মেইলটা কি মেশিন জেনারেটেড মেইল নাকি কোনো হিউম্যান জেনারেটেড মেইল, সেটা আপনি বুঝবেন। আমি যদি পাঠিয়ে থাকি, আমি পাঠালে আমার আইডি না হোক, আমি যদি অন্য কোনো আইডি থেকেও পাঠিয়ে থাকি, তো সেই আইডিটা তো ওখানে মেনশন থাকবে যে আমি এই আইডি থেকে মেইলটা পাঠিয়ে দিলাম, সেটা তো মেনশন থাকবে। তো আপনার তো সেখানে ওইটাও দেখলেও তো আপনারা বুঝতে পারবেন। আর নর্মালি হয় কি, যখন স্প্যাম টাইপের যে মেইলগুলো হয়, তো ওই মেইলগুলো কিন্তু দেখে বোঝা যায় যে এটা স্প্যাম মেইল। তা আলটিমেটলি আমার যেটা ওদের সাথে কথা বলে মনে হলো যে ওদের মধ্যে খুব মানে নন পিপল ছিল না, যারা আইটিতে অনেক দক্ষ, এই ধরনের কোনো তাদের জনবল হয়তো বা নেই। আচ্ছা, এটা আমি টোটালি ক্লিয়ার তাদের সঙ্গে কথা বলে যতক্ষণ এটা হয়ে গেল। তারপর তখন মেইলটা যখন ওইরকমভাবে তাকে আমি ডিটেল বললাম যে আপনি তো ওখানে গেলেই তো আপনি এগুলো দেখতে পারবেন, এগুলো দেখলে তো বুঝবেন যে মেইলটা কোথা থেকে আসছে। আপনি এগুলো বোঝানোর পর তারা কি বললো? তারা এটা তখন কোনোভাবেই মানছে না, যে বলছে না এটা কে পাঠিয়েছে তোমাকে সেটা বলতে হবে। তো কে পাঠিয়েছে এটা তো আমি বলতে পারবো না, এখন তাহলে আপনার এক কাজ করেন, ওইখানে গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কেটে কেমন করে কি। আর আপনারা তো নিজেরাও দেখতে পারবেন, এটা তো ডিপার্টমেন্টের যাওয়ার সিস্টেমে অ্যাক্সেস নিয়ে তো আপনারা নিজেরাও দেখতে পারবেন। তো এক সময় তা ওইটা নিয়ে আমাকে আর ওরা কোশ্চেন করা বাদ দিয়ে দিল, বললো যে ঠিক আছে আমরা তাহলে ওইটা দেখব। আমি আবার বলেছি যে আমার যে রিপোর্টটা আছে ওই রিপোর্টটা তাদের ওখানে যে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আছে আপনি ওনার কাছে গেলেও পাবেন। ইভেন আমার ইমেইলে, যেহেতু আমি আমার ইমেইল থেকে পাঠিয়েছি, আমার ইমেইলের সেন্ট আইটেমে গেলে আপনি ওর কপিটা পাবেন রিপোর্টটার। তখন তো ওরা আমার ল্যাপটপ নিয়েছে, ল্যাপটপের পাসওয়ার্ড এভরিথিং ওরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার যতগুলো পার্সোনাল আইডেন্টিটি যেগুলো আছে, যেমন ইমেইল মানে জিমেইলের ইমেইলটা, ইয়াহু, মাইক্রোসফটের live.com-এর সেগুলো, তারপর হচ্ছে আমার ফেসবুকের আইডি, ইভেন অন্যান্য সোশ্যাল মিডিয়ার যত কিছু আছে এভরিথিং তারা আমার কাছে পাসওয়ার্ড জানতে চাচ্ছিলো। তারা আমি বললাম আমার তো পাসওয়ার্ড এতগুলো মনে রাখা সম্ভব না, তবে আমি নোট করে রেখে দিই আমার ল্যাপটপের ভিতরে অমুক ফোল্ডারে অমুক ড্রাইভে একটা ফাইল আছে, ওই ফাইলটাতে আপনি দেখলে ওখানে দেখতে পারেন আমার সম্পূর্ণ পাসওয়ার্ড নোট করা আছে, আপনারা ওখান থেকে দেখে নিয়ে আপনারা করতে পারেন। তারা বললো আচ্ছা ঠিক আছে। এরপর একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমরা তোমার ল্যাপটপের মধ্যে ভিপিএন ক্লায়েন্ট ইনস্টল করা দেখেছি। ভিপিএন ক্লায়েন্ট, তখন মানে কি বলবো, মানে হাসিও পাচ্ছিল, আবার এত ইয়ের মধ্যেও আমার নিজের খুব লাগতেছিল ওদের সঙ্গে, মানে এত বিরক্ত লাগতেছিল ওদের কথা মানে কোশ্চেন ধরে শুনে। তখন আমি ওনাকে বললাম যে দেখেন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো আমার ল্যাপটপে একটা ভিপিএন কেন, দুইটা ভিপিএন থাকাটাও একেবারে খুব অস্বাভাবিক না, তা আমার কাছে থাকতে হবে। তার কারণ আমরা ভিপিএন কেন ইউজ করি, ভিপিএন আমাদের অনেক কোম্পানি থাকে, অনেক কোম্পানির সঙ্গে, অনেক ক্লায়েন্টের সঙ্গে, তারপর আমার নিজের অফিসের সঙ্গে অনেক জায়গায় কমিউনিকেশন করতে হয়। আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও যখন বলে যে আমাকে একটা সাপোর্ট লাগবে, তা অবভিয়াসলি সেই সাপোর্টটা আমি নর্মালি কোনো থার্ড পার্টি সফটওয়্যার, যেটা আনট্রাস্টেড সফটওয়্যার, ওই ধরনের কোনো সফটওয়্যার দিয়ে আমি নিশ্চয়ই আমি সেটা ইউজ করবো না, সেটা করবো না। তার আমাকে সিকিউরিটি মেনটেন করতে হবে, ওখানে অনেকগুলো সিকিউরিটি মেনটেন করার ব্যাপার থাকে, যেটা আমার থেকেই করতে হবে, আমার জন্যই করতে হবে, এই সিকিউরিটিটা মেনটেন করতে হবে। এই জন্য আমি ওই ভিপিএন লাইনগুলো আমার থাকে, আর ভিপিএন নর্মালি থাকে। তাই আমরা তো হয় কি যে কোনো কেউই আমার কাছে যখন একটা রিকোয়েস্ট আসে যে ভাই আমাকে একটা সাপোর্ট দেন, সাপোজ আমাকে যেমন লাস্ট নাইটেও আমি কিন্তু একটা সাপোর্ট দিয়েছিলাম, সেটা সাপোর্টটা ছিল ইন্ডিয়াতে। আমার একজন কাস্টমার ইন্ডিয়াতে আছে, সে আমাকে ফোন করে বলতেছে ভাই আমার একটা সাপোর্ট লাগবে। মানে যেদিন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো তার আগের দিন রাতে? না, এটা গতকাল রাতের কথা বলছি, গতকাল রাতে। তখন যেহেতু ইন্ডিয়া থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছে, ও বললো যে আমাকে একটা সাপোর্ট দেন। তখন আমি কি করব, নর্মালি কি তার পিসিতে ঢুকে, যেমন ফ্রি টুলস, অনেক ধরনের ফ্রি টুলস আছে, এনিডেক্স টাইপের থাকে, তারপর আলট্রা ভিউয়ার থাকে, নর্মালি কিন্তু এগুলো ফ্রি টুলস। তার মানে আপনি ওই জিজ্ঞাসাবাদের কথা বলছেন যে আপনাকে যারা জিজ্ঞাসাবাদ করছিল তারা আসলে আপনার ভাষায় তারা আসলে আইটি নলেজ খুব বেশি মনে হলো নলেজেবল না, সেই কারণে আপনি তাদেরকে বোঝাতে আপনার কষ্ট হচ্ছিল। তারপর কি হলো? তারপর আমি তাকে বললাম যে টুলসটা ভিপিএনটা এই জন্যই আমার কাছে ইনস্টল করা থাকে, আমার বিভিন্ন জায়গায় সাপোর্ট দিতে হয়, যেন ভিপিএন কানেকশন লাগে, ভিপিএন কানেকশন দিয়ে আমি সিকিউরলি সেগুলোকে অ্যাক্সেস করি। তা আরেকজন আমাকে পাশ থেকে বলতেছে তুমি কি আমাকে ভিপিএন শেখাও, তুমি কি আমাকে ভিপিএন শেখাচ্ছ? আমি ইংল্যান্ডে পড়ালেখা করছি, আমি ইংল্যান্ড থেকে ট্রেনিং করে এসেছি। তো আমি তাকে বললাম যে
আপনি ইংল্যান্ডে ট্রেনিং করে এসেছেন বা আপনার নলেজ কতটুকু আছে আমি আই ডোন্ট নো আপনি কি করছেন ইয়ে করছেন, তো আমার মনে হচ্ছে না যে আপনি আমাকে কোনো রিলেভেন্ট কোনো কোশ্চেন করছেন। আপনি যদি ওই রকম নলেজ থাকবে তাহলে আপনি আমাকে এই কোশ্চেনটা করতেন না। তখন সে মোটামুটিভাবে আমার সাথে একটু মানে রাগও এংরি হয়ে গেছে আর কি। তারপর সে ভিপিএন প্রসঙ্গ উঠে গেল, উঠানোর পরে সে এখন আমাকে অনেকভাবে করতেছে, চেষ্টা করতেছে যে আমি অন্য কোনো পলিটিক্সের সঙ্গে ডিরেক্টলি কোনো জড়িত কিনা। তাদের আসলে মূল আমি যেটুকু বুঝতে পারলাম যে ওদের এইটাও এতটা কোনো ছিল না, ওদের মূল টার্গেট ছিল যে আমাকে হয়তো তারা পলিটিক্সলি তারা জানতে চাচ্ছে, তাদের একটা ভয় হয়তো ছিল যে তখন তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এইগুলো কিছু হচ্ছে, হয়তো বা আমার কাছে অনেক ধরনের ইনফরমেশন, যেহেতু আমি ওই রকম একটা মানে সেন্সিটিভ জায়গায় কাজ করি, আমার কাছে হয়তো অনেক কোনো ইনফরমেশন থাকতে পারে কিংবা লিকেজ হইতে পারে, এই ধরনেরও তাদের একটা ছিল। তো তারপরে তারা তো ওরকমভাবে যখন করলো তখন আমি তো টোটালি তাদেরকে বললাম যে না, এই ধরনের আমি কোনো পলিটিক্সের সঙ্গে জড়িত না। তারপরে এর মধ্যে তারা আমাকে বলছে কি, আমি এই ঘটনার ঠিক কয়েক মাস আগে আমি ইন্ডিয়াতে একটা ট্যুরে গিয়েছিলাম, ইন্ডিয়া ট্যুরে। তখন তারা আমাকে বলতেছিল কি যে তুমি যেহেতু ডাটা সেন্টারে কাজ করো তাহলে তুমি নিশ্চয়ই এখানকার ডাটা পেন ড্রাইভে করে কপি করে ইন্ডিয়াতে দিয়ে আসছো, পাচার করে দিয়ে আসছো। তাই আমি বলি এটা কোন ধরনের কথা বললেন আপনি, আমি কী ধরনের ডাটা ওখানে ইন্ডিয়াতে পাচার করে দিয়ে আসবো, এখানে পাচার করার কী ডাটা আছে যে পেন ড্রাইভ করে আমাকে ডাটা নিয়ে করে দিয়ে আসতে হবে। তখন বলতে তোমার কাছে তো ফায়ারওয়ালের অ্যাক্সেস ছিল। আমি হ্যাঁ, ফায়ারওয়াল তো আমি নিজে সেট আপ করেছি, ওখানকার যে ফায়ারওয়াল সিকিউরিটি সিস্টেম আমার দ্বারাই সেট আপ করা, আমি পিএম অফিসের সিকিউরিটি আমি সেট আপ করে দিয়েছি, ফায়ারওয়াল তো আমি সেট আপ করে দিয়েছি। তখন আমাকে জিজ্ঞেস করতেছে তুমি তাহলে ইন্ডিয়া গেলে কেন। আমি ইন্ডিয়াতে নর্মালি হয় কি, আমি যেহেতু ওইটা কোম্পানির নাম ছিল সোফোস নামে যারা সিকিউরিটি ডিভাইস মানে প্রোভাইড করে, যারা সিকিউরিটি ডিভাইসগুলো কীরকম, যেমন ফায়ারওয়াল, যে কোনো কোম্পানি প্রোটেকশন করার জন্য ফায়ারওয়াল লাগে, সেই ফায়ারওয়াল প্লাস আরেকটা থাকে প্রোডাক্ট, সেটা হচ্ছে এন্ড পয়েন্ট বলি আমরা। এটা এন্ড পয়েন্ট মানে কি, যে আপনাদের যে নর্মাল ইউজাররা যে কম্পিউটারগুলো ইউজ করে সেখানে একটা করে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে। ওই অ্যান্টিভাইরাসটা প্লাস ফায়ারওয়ালটা সোফোস নামে একটা কোম্পানি আছে যারা প্রোভাইড করে বাংলাদেশে। অনেক কোম্পানি আছে, তার মধ্যে সোফোস হচ্ছে একজন, ওয়ান অফ দেম। তো সোফোস, তাদের সাথে আমার রিলেশন দুইটা ধরনের। প্রথম রিলেশন হচ্ছে গিয়ে আমি তাদের কাস্টমার, মানে সোফোস বাংলাদেশে যখন প্রথম লঞ্চ করে তখন আমি যে কোম্পানিতে চাকরি করতাম, দ্য বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডে, ওখানে আমি ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম লাস্ট অবধি। তো সেই কোম্পানিতেও কিন্তু প্রথম তাদের প্রোডাক্টটা আমি লঞ্চ করছি। তারা যখন প্রথমে বাংলাদেশে আসলো তখন কিন্তু প্রোডাক্টটা যখন ওরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছিল, এর মধ্যে তখন আমিও তাদের প্রোডাক্টটা তখন লঞ্চ করি। ইভেন তারপরে যেটা হয়েছে, যেহেতু আমার বাইরে আমি কনসালটেন্সি করি, সো অনেকগুলো কোম্পানির সঙ্গে আমার একটা টাই আপ আছে, তখন সেই প্রোডাক্টগুলো অন্য কোথাও লাগলেও আমি তাদের কাছ থেকে নিয়ে দিতাম। সেই কোনো একটা কাজে আপনি ইন্ডিয়ায় গিয়েছিলেন? সেই কাজে না, তাদের একটা প্রোগ্রাম ছিল, সেমিনার ছিল। তারপরে আপনি যখন বললেন যে আমি সেমিনারে বা প্রোগ্রাম গিয়েছি, তারপর কি হলো? তখন তারা বলতেছে না, আপনি এই ইন্টারোগেশনের মধ্যে এই মানে প্রশ্ন করা এবং আপনি উত্তর দিচ্ছিলেন, এটা কতক্ষণ ধরে ছিল? ওই রুমটাতে আপনি কতক্ষণ ছিলেন? তখন অলমোস্ট 45 মিনিটস। আচ্ছা, অলমোস্ট। প্রথমে কথাবার্তা শেষ হলো কি করে? আপনার তখন কি ওই সময়টার মধ্যে আপনার উপর কোনো শারীরিক নির্যাতন হয়েছে? না, ওই সময়টার মধ্যে ওরা আমাকে কোনো শারীরিক নির্যাতন করেনি, তবে মানসিক নির্যাতনটা ছিল অনেক বেশি, যেটা আসলে মানে আনপ্রেডিক্টেবল। এটা দিস ইজ নট টলারেবল। মানে এটা এমন অবস্থা ছিল তখন, মানে ভিতর থেকে আমি তো মানে ভয় তো আমার অনেকগুলো, আমরা তো আগের ইনসিডেন্টগুলো আমরা পড়েছি, দেখেছি, নিউজ পেপারে দেখেছি। তো এইগুলো দেখে তাতে মনে হলো যে ওরা তো ক্রস ফায়ার করছে, কত কি করতেছে, অনেক কিছু হইতে পারে, তার মধ্যে আবার এতগুলো ভয়। তারপর জিজ্ঞাসাবাদটা শেষ হলো কিভাবে, কোথায় জিজ্ঞাসাবাদ? তারপর ওনারা আমাকে বললো যে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই থাক, আমরা একটু ভেরিফিকেশন টাইপের, ওরা আর কি আমার কাছে সমস্ত ইনফরমেশনগুলো নিল এবং আমার ল্যাপটপ এভরিথিং, সব পাসওয়ার্ড তো তারা নিয়ে নিয়ে করে গেল। তারপর আমাকে বললো যে ঠিক আছে এখন তুমি করো। তখন পাশে একজনকে ইশারা করলে সে আমাকে দুই পাশে ধরে জাস্ট রুম থেকে বের করে, ওই রুমটা থেকে বের করে হাতের সামনে, ওই রুমটা ঠিক সামনে আর কি একটা রুম, ছোট একটা রুম। রুমের সাইজ হবে কি আপনার 6 ফিট বাই 8 ফিট এরকম একটা রুমের সাইজ হবে। সেই রুমটার মধ্যে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার পরন থেকে প্যান্ট, তারপরে জুতা, এভরিথিং ও তারা নিয়ে নিল। নেওয়ার পরে আমাকে সিম্পল একটা লুঙ্গি দিয়েছে তারা, আর একটা টি শার্ট দিয়েছিল। টি শার্টটা
এতই বড় যে আমার হাঁটু পর্যন্ত এসে গেছে এবং সেরা সেটা অনেকেই এর আগে ইউজড মানে ওটা ইউজড যে প্রোডাক্ট সেটা বোঝা যায় আর কি গেঞ্জিটা এর আগেও অনেকে ইউজ করেছে তো ওইটা যখন এগুলো গায়ের মধ্যে লাগাইলাম আর আলটিমেটলি ওটা আমার গায়ে দিতেই ইচ্ছে করছিল না যে এত বড় কীভাবেই করবো তো যেহেতু ওখানে আর কোনো কিছু নেই আমার তো করার কিছু নেই তারপর বিছানার মধ্যে ফ্লোরের মধ্যেই একটা ওই আপনার কম্বলগুলো আছে না যেগুলো কম্বল টাইপের এগুলো মেঝেতে পারানো ওর উপরে একটা চাদর দেয়া কোনো বালিশ নেই জাস্ট আর একটা কম্বল দেওয়া আছে যেটা মাথার নিচে আর তখন টেম্পারেচার এত বেশি যে এখনকার মতো অনেক গরম মে মাস তো সেটা মে মাসের সময় আর কি 2019-এর মে 2019-এর মে 2 তারিখে আমাকে ওরা উঠিয়ে নিয়েছে তারপরে মনে হয় 3 তারিখ না 4 তারিখে ঈদ থেকে রোজা শুরু হয়েছে তখন রমজান মাস তারপর শুরু হয়ে গেল তারপর তারা ওই রুমে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর যখন কাপড় চোপড় এভরিথিং খুলে নিয়ে আমাকে এরকমভাবে করে দিল তো দেওয়ার পরে তখন তো আপনার চোখ খোলা হ্যাঁ রুমের মধ্যে গিয়ে ওরা হাতের থেকে হ্যান্ডকাপও খুলে দিয়েছে চোখও খুলে দিয়েছে তো যে একটা ছেলে যা দেয় ওরা ওইগুলো হয় কি আমাদের যে হোটেল বয়ের মতো আর কি ঠিক ওদেরই এমপ্লয়ি যারা বিভিন্ন শিফটে কাজ করে সকাল বিকালে এরকম হয়তো বিভিন্ন শিফটে কাজ করে তো আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সব কিছু করার পর আমাকে পানি মামের যে বটলগুলো থাকে সে মামের বটলে করে আমাকে পানি দেওয়া হলো মানে এটা ইনটেক না কিন্তু খোলা মানে বটলটা মামের ভিতরে তাদেরই ভিতরকার পানি আর কি পানি 3টা বোতল দিয়ে দিছে আমাকে প্রথমে এরকম করে তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে রাত কত বাজে এখন মানে আমি তখনও নামাজ পড়িনি নামাজ হয়নি তখন আমার এশার নামাজ পড়তে পারিনি তখনও আমাকে বললো যে এখন রাত 1:30 বাজে তখন আমি চিন্তা করে দেখলাম যে আমি এত ঘন্টা মানে আপনি 7:30 থেকে 8:30টার মধ্যে থেকে এই ঘটনাটা ঘটে গেছে এরপর আপনার তখন রাত 1:30 মানে এটা কিন্তু অনেক লম্বা একটা টাইম এতক্ষণ কিন্তু আমার ফ্যামিলির কথাও মনে পড়তেছিল না যে আমি কি ওদের মানে যে মেন্টাল টর্চার যেটা এই টর্চারে কিন্তু আমি অন্য কারো কথা আমি ওই সময় মনেও করতে পারছিলাম না যে আমার ফ্যামিলি আছে বা অন্য কিছু আছে এইটা আমার মাথার মধ্যে পর্যন্ত আসতেছিল না হঠাৎ করে ও যখন আমাকে ভিতরে রুমের মধ্যে নিয়ে গিয়ে করলো তখন ওই যখন শুনলাম যে টাইম 1:30 বাজে তখন তো আমার খুব মানে আমি অঝরে কাঁদতেছিলাম তখন যে আমি কোথায় আছি এখন কি হচ্ছে আমার ফ্যামিলি তখন আমার ওয়াইফ 7 মাসের প্রেগনেন্ট সে যে এই যে একটা মেন্টাল টর্চার তারা আমাকে তো খুঁজে পাচ্ছে না আমি কোথায় আছি তারা তো জানে না আমি বুঝতেছি আমি এইরকম একটা ট্রাফে পড়ে গেছি তারা তো আসলে কি হচ্ছে আমি কোথায় আছি ইভেন তখন আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ দুইজনই বৃদ্ধ মানুষ কিভাবে মানে এই পুরো জিনিসটাকে কেমনভাবে চলছে আমার টোটাল আমি তখন অঝরে কাঁদতেছিলাম তো একসময় ও আমাকে সান্ত্বনা দিল ওই ছেলেটা আমাকে একটু ভালো মনে হয়েছে ওর কাছে আমি লাস্ট অবধি ওর কাছে আমি অনেক মানে হেল্প পেয়েছি তারপর আপনার ও আমাকে যখন ডাকতাম তখনই আসতো যা লাগতো চাইলে দিয়ে যেত ওই কিভাবে ডাকতাম ওই দরজার মধ্যে একটা 2টা তো যে রুমটাতে ঢুকিয়ে দিল রুমের বর্ণনাটা কি আরেকটু দিবেন মানে ওই রুমের ভিতরে আর কি ছিল একটা কম্বল ছিল বললেন একটা চাদর ছিল মামের বোতলে পানি ছিল আর কি ছিল আরেকটা ছিল হচ্ছে কি একটা পট ওই যে মানে মানে প্রসাব করার জন্য একটা পট দিয়ে দিত আর কি ওরা রুমের টয়লেট ছিল না রুমের মধ্যে কোনো টয়লেট নেই রুমের এক কর্নারে মানে একটা পট রাখা একটা লম্বা এত টাইপের একটা হোয়াইট কালারের পট রাখা মানে আপনার প্রসাব করতে হলে ওর ভিতরে প্রসাব করে পরে যেটা হয় যে পরের দিন যখন ওরা তো গোসল করতে নিয়ে যায় যখন কিংবা আপনি অনেক সময় ইয়েতে নিয়ে যায় টয়লেট যেতে চাইলে তারপরে যেহেতু আমি নামাজ পড়ার অভ্যাস ছিল আমার যখনই নামাজ পড়তে যেতাম তো ওরা ঠিক টাইম ওই সময় করতো তো তখন ওই পটটা নিয়ে যায় পানিগুলো ফেলে দিয়ে আবার ওইটাকে নিয়ে আসতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হতো আবার পরের দিনের জন্য রিইউজ করার জন্য রুমটা কেমন উচ্চতা হবে রুমটার 9 ফিট অ্যাভাব আচ্ছা 9 ফিট অ্যাভাব হবে আর রুমের ভিতরে যেটা আছে আপনার ওই দরজা থেকে ঠিক দরজার উপরেই একদম দরজার যে আছে দরজার তো 2টা পার্ট হ্যাঁ একটা কিন্তু হচ্ছে গিয়ে ওই যে জেলখানার যেরকম লম্বা শিক লাগানো থাকে লোহার রড লাগানো থাকে ওইরকম একটা দরজা আর আরেকটা দরজা হচ্ছে টোটালি সলিড আচ্ছা মানে ওইটা লাগাই দিলে পরে যখন সলিডটা লাগাই দিলে আপনি আর রুমের ভিতর থেকে কিছু দেখতে পারবেন না এবং ওই সলিড দরজার মাঝখানে একটা শুধু ফুটা আছে ভিউ ফাইন্ডার টাইপের লাগানো যারা ওটা ভিতর থেকে বাইরে দেখা যায় না কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যায় যে কী করছে না করছে ওরা ওইটা মাঝে মাঝে দেখে যায় এসে করে তো তারপরে ওই ছেলে আমাকে যখন রুমের মধ্যে নিয়ে আসলো রুমের মধ্যে থেকে মানে লাইট যেটা আছে দরজার উপরে মনে করেন একদম ঠিক মাথার
উপরে এই দরজাটার নিচে ইয়াতে আপনার দুইটা ফ্যান লাগানো থাকে, এক্সস্ট ফ্যানগুলো থেকে আপনার নর্মাল এক্সস্ট ফ্যান না, এগুলো থেকে আপনার ইন্ডাস্ট্রিয়াল টাইপের। আপনারা দেখবেন হয়তো কোনো ইন্ডাস্ট্রিতে রেড কালারের এগুলো থাকে না, রেড কালারের ফ্যান যেগুলো খুব স্পিডে ঘোরে, শব্দ হয় অনেক শব্দ। তো ফ্যান দুটো করে কি, ওরা দুইটা ফ্যান যেহেতু একপাশে লাগানো, ওই একটা ফ্যান হয়তো বা দেখা গেলো সকাল থেকে দুপুর পর্যন্ত চালালো, পরে দুপুর থেকে রাতে অবধি হয়তো আরেকটা চালায়, আবার রাত্রেবেলা এসে সুইচ করে দিয়ে যায় ওরা। কিন্তু সব যখন চলে ওই ফ্যানের আসলে বাতাস আপনি পাবেন না, যেহেতু এটা এক্সস্ট ফ্যান টাইপের। প্রচন্ড গরম তাহলে মে মাসে, প্রচন্ড গরম। আমাকে ওরা যে গেঞ্জি আমাকে দিয়েছিল, যেটা টি শার্টটা রুমের ভিতর থাকলে ভিজে যেত, মাঝে মাঝে আমি খুলে চিপতাম, এত গরম থাকতো। আচ্ছা, মানে টোটাল রাত যখন 1:30 বাজে আপনি বললেন যে আপনি নামাজের কথা মনে হলো, আপনার পরিবারের কথা মনে হলো, ওই ছেলেটা যে আপনার সাথে এসেছিল বা আপনার সাহায্যকারী, তাকে তো আপনি বললেন আমি নামাজ পড়বো, তারপর কি হলো? তারপর ও আমাকে করলো, লুঙ্গি পরলাম, ওই গেঞ্জিটা চেঞ্জ করে ও আমাকে সঙ্গে করে ওই যাওয়ার সময় আবার করে কি, ওই রুমে টয়লেটে নিয়ে যাওয়ার সময়, ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় ওরা করে কি হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। তো আবারও হাতে হ্যান্ডকাপটা লাগিয়ে দিয়ে যে স্ট্র্যাপ টাইপের যেটা থাকে, ব্ল্যাক কালারের স্ট্র্যাপ টাইপের, ওইটা চোখের উপর থেকে লাগিয়ে দেয় পিছন থেকে, তখন ওরা মাস্ক পরায় না, ওইটা লাগিয়ে দেয়। ও আমাকে টয়লেটে হাত ধরেই নিয়ে যায় আর কি, টয়লেটে নিয়ে যায়, আমাকে বললো যে ভিতরে এটা, টয়লেটে আবার যাওয়ার পরে এটা খুলে দেয়, মাস্ক হ্যান্ডকাপ আবার খুলে দেয়। তারপর ভিতরে ঢুকে টয়লেট সেরে অজু করে তারপর আবার আসলাম। তো সময় খুব কম, আপনাকে হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট দেওয়া হয়, 3 থেকে 4 মিনিটের মধ্যে এভরিথিং সারতে হবে। আচ্ছা, এর বেশি সময় তারা কখনোই দেয় না। রুমটাতে আমাকে 10 ডেজ ওখানে রাখে আর কি, 10 দিন পরে ওরা আমাকে এটা ছিল ওদের পুরানো বিল্ডিং, হ্যাঁ, এবং ওই রুমের মধ্যে তো অনেকে উল্টাপাল্টা লিখে দিয়ে গেছে, তারপর আপনার মোবাইল ফোন নাম্বার, কে কাকে কী করছে, বাবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার জন্য ওই রুমের মধ্যে লিখে রেখে গেছে অনেকেই। তারপরে কেউ লিখে গেছে ওই জায়গার নাম কি, মানে জাস্ট যার যেরকম মনে হয়েছে আর কি, ওয়ালের মধ্যেই লিখে দিয়েছে সেগুলো। তো তারপর ওরা আমাকে করলো কি, ওই রুমটা থেকে 10 দিন পরে ওই রুম থেকে বের করে আমাকে নতুন ওদের একটা বিল্ডিং হয়েছে, যেটা জাস্ট ওই রুম থেকে বের হয়ে আপনার উত্তর দিক থেকে গিয়ে আবার পশ্চিম দিকে যেতে হয়। পশ্চিম দিকে গিয়ে তখন ওরা একটা নতুন বিল্ডিং আছে ওখানে, যে বিল্ডিংটা এই বিল্ডিংটা থেকে আরেকটু উঁচু। তখন ওই বিল্ডিংয়ের নতুন বিল্ডিংয়ের ওখানে আমরা দেখলাম যে টোটাল এক একটা করে লাইনে 5টা করে রুম আছে। তা আমাকে একদম ওই বিল্ডিংয়ের টোটাল লাস্টের লাইনে ছিলাম আমি, একদম পশ্চিম পাশে যে লাইনটা, ওই সারিতে আমাকে রেখেছে। ওই সারিতেই হচ্ছে গিয়ে টয়লেট আছে, নতুন একটা টয়লেট আছে, যে টয়লেটটা আপনার করা কমোড সহ। পুরান বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এর দূরত্ব কতখানি? আপনাকে তো পুরোটা সময় চোখ বন্ধ করে নিয়ে গেছে। হ্যাঁ, এটা হয়তো বা 2 মিনিটের মতো হেঁটে যেতে হয়েছে ভিতরে, মানে ওই একই লোকেশনের মধ্যে, সেম লোকেশনের মধ্যেই, একই অন প্রিমিসেসের মধ্যেই আর কি, জাস্ট ওই বিল্ডিংটার পিছনে। আচ্ছা, তারপর আমাকে নিয়ে গিয়ে তখন ওইখান থেকে যে সারিতে নিয়ে গেল, তখন আমাকে যে রুমটাতে রাখলো, ওই রুমটা আমি পরবর্তীতে বুঝতে পারছি, এটা একদিন পরে আর কি, যখন ওখানে গিয়ে স্টে হওয়ার পরে বুঝতে পারলাম যে এই রুমটা হলো 4 নম্বর রুম। এবং আমার পরেও একটা রুম আছে, যেখানেও আরও একজন আছে। ইভেন আমার আগে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমে লোকজন দিয়ে ভর্তি হওয়া। কিভাবে টের পেতেন? কোনো কথা শুনতে টের বলতে অনেকে চিল্লাচিল্লি করতো ওখানে। যখন ওই রুমে আমাকে নিয়ে যাওয়ার পর তো এমন অবস্থা হয়ে গেছে, আমি কখনো ঘুমাতে পারতাম না। ঘুমালে আশেপাশে থেকে সবাই, কেউ গোঙানির শব্দ পাওয়া যায়, কেউ চিল্লাইতেছে, কেউ অনেক মানে বিকট শব্দ করতেছে, মানে সবাই ওইখানে কান্নাকাটি করতেছে, অনেক করতেছে। ইভেন আমাকে যখন রুমের মধ্যে নিয়ে গেল, যে রুমটাতে, রুমের মধ্যে ঢোকার পরে আমি দেখলাম যে আগে থেকে ছোটো, ওইটাও এরকম ছোটো রুম, আপনার 6 ফিট বাই 8 ফিট বা 7 ফিট এরকম হয়, ওইটার চেয়ে ছোটো, মানে আগে যে প্রথমে যে রুমে রেখেছে তার চেয়ে একটু ছোটো। তো কিন্তু সেখানে একটা লোহার খাট আছে আর কি। আচ্ছা, লোহার খাটের মধ্যে বিছানার মধ্যে একটা বিছানার চাদর দেয়া, তারপর ওখানে বালিশ বলতে কি কম্বল একটা দেয়া, আর কম্বল দিয়ে বালিশ বানানো এরকম। রুমের ভিতর ঢুকেই আমি শরীর আমার পুরো মানে শিউরে উঠে গেছে। দেখলাম যে ওয়ালের মধ্যে তাজা রক্ত একদম সুপ লেগে আছে। তাজা মানে রক্ত, মানে কি একদম রক্ত জমাট বেঁধে যায় না, রক্ত যে জমাট বেঁধে গেলে ওয়ালের মধ্যে লাগানো থাকে ওরকম। মানে আমি দেখে তো পুরো একদম ওই সময় আমি পুরো ভয়ে একদম। আপনাকে আনার আগে সেটা পরিষ্কার করারও প্রয়োজন বোধ করেন? আমার মনে হয় তারা করেনি, সেটাও করেনি। ইভেন ওইখানে এটা হয়তো ইন্টেনশনালিও হতে পারে, যে এসে যেন আমি আরো বেশি ভয়ের মধ্যে পড়ি, হয়তো বা এরকমও হতে পারে।
ক্লিন না করলে হয়তো সেটা ইন্টেনশনালি, তবে আমার মনে হলো না যে ইন্টেনশনালি, সেটা ওই আগে থেকে, যার মানে আমার আগে যে ছিল, মানে নর্মালি হয় কি, আমাকে যে রুমে রেখেছে ওই রুমটা ওদের ডরমেটরি টাইপের, মানে পিছনে রুম ফাঁকা না হওয়া পর্যন্ত হয়তো বা ওখানে টেম্পোরারি মানুষকে রাখে। এটা আমার কাছে, আমার ডাউট করছি আমি এটাকে। তারপর আমাকে যখন ওখানে এরকম তা দেখে তো আমি ওটা খুব ভয় পেয়ে গেছি আর কি। রুমের ভিতরে ইভেন ওই রুমটা এমন যে নর্মালি হয় কি, রুমে তো প্লাস্টার করতে হয়, ইট সিমেন্ট বালি দিয়ে আপনি প্লাস্টার করে সমান করে লেভেল করে ফেলে, ওইটা তা না। ওইটা কীরকম, জাস্ট সিমেন্টগুলো ধরে ওয়ালের ভিতরে মেরে দিলে এরকম করে মারলে উঁচু নিচু হয়ে থাকবে না, ঠিক ওরকম। মানে আমার এটা মনে হলো যে প্রথম যে রুমটাতে ছিলাম ওটা তো প্লাস্টার করা ছিল, অনেকেই নাম ওই যে খাবার পর হয়তো বা মুরগির হাড্ডি টাড্ডি হ্যান ত্যান থাকে না, বা গরুর হাড্ডি, সেগুলো দিয়ে হয়তো ওয়ালের মধ্যে যে নাম লিখছে, তো ওখানে যাতে না লিখতে পারে ওই ধরনের, আই থিঙ্ক সেই জন্য হয়তো বা তারা এই কাজটা করেছে। ওই ওয়ালগুলো প্লাস্টার না। যে নামগুলো বা যে কথাগুলো লেখা ছিল কোনোটা কি আপনি মনে করতে পারেন আগের রুমে? না, এরকম মনে পড়ে না। আচ্ছা। সোহান বা এই ধরনের একটা সোহান কিংবা এরকম একটা নাম ইয়ে করা ছিল। আর ওই জায়গায় এক জায়গায় শুধু আমি একটা লেখা দেখতে পাচ্ছিলাম যে একজন লিখে রাখতে যে কচু ক্ষেত, এরকম লেখা যে কচু ক্ষেত। আচ্ছা। মানে একজন হয়তো বা এরকম মানে ডাউট করেই বা লিখতে বা কোনোভাবে এরকম লেখা দেখছিলাম আর কি। তারপর তো ওই রুমে আমাকে যখন রাখা হলো, রাখার পরে তো শুরু হয়ে গেল বাকি, এদিকে রাখছে আমাকে প্রায় 10 ডেজের মতো, ওইদিকে আপনার 85 ডেজ বা 84 ডেজ টোটাল আমাকে। ইভেন এখানে ঢোকার পরে আমি শুধু দেখলাম যে একটা ওই আমাকে নুরানি নামাজ শিক্ষার একটা বই ওখানে ছিল, ওইটা একটা পাইলাম, আর কিছু ছিল না রুম, ওই বেড তো দেওয়া আর একটা চাদর দেওয়া। পরে আমি আমার থেকেই ওদের কাছে একটা এই বুখারি শরীফের 3 নম্বর খণ্ডের যে বইটা আছে আমি ওদের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। যে বললাম না যে প্রথমে যে ছেলেটা আমাকে ইয়ে করছে, ও আমাকে অনেকটা হেল্প করে, ওকে বলাতে ও সঙ্গে সঙ্গে ওদের আবার ভিতরে লাইব্রেরি আছে খুব সম্ভবত, ও বললো যে ভিতরে লাইব্রেরি আছে, আপনার যে কোনো বই লাগলে আপনি নিতে পারেন। তারপর আমি ওই বইটা নিলাম, তারপর আমাকে একটা জায়নামাজ দেওয়া হলো, আর জায়নামাজও একটা আমি চেয়ে নিয়েছিলাম আর কি ওদের কাছে। নেওয়ার পরে জায়নামাজ আমি কোনোদিন ফ্লোরে রেখে নামাজ পড়তে পারিনি, মানে এত ময়লা ফ্লোরগুলো, ইভেন কালো হয়ে যায়, হাঁটলে বা ইয়ে হলে কালো কালো হয়ে যায় ফ্লোরে। আমি বিছানার মধ্যেই নামাজ পড়তাম। কেউ ঘর পরিষ্কার করতে আসতো না? ঘর ওরা পরিষ্কার করতো না, আমাদেরকে একটা ঝাড়ু দিত ফ্রাইডে করে, বলতো যে ঝাড়ু দিয়ে বের করে দাও, ওরা করতো না, আমাদেরকে একটা ঝাড়ু ভিতরে দেওয়া হতো, ভিতরে যে ঝাড়ু দিয়ে বের করে দিত আর কি। তারপরে সে যখন ওই রুমে আমি ওই বইটা ইয়ে করলাম, তখন আমি দেখতেছি যে আমি কোনোভাবে ডে কাউন্ট করতে পারতেছিলাম যে আসলে আমার কতদিন হচ্ছে, কীভাবে কী করতেছি। পরে আমি করতাম কি, যে আমাকে যে বুখারি শরীফটা দেওয়া হয়েছিল, প্রত্যেক দিন আমি একটা করে পাতা ভাঁজ করে রাখতাম, প্রত্যেক দিনেই একটা করে পাতা ভাঁজ করে রাখতাম। আপনার চশমাটা তো ফেরত দেয়নি? চশমা ফেরত দেয়নি ওরা। কাজে আপনি পড়তেও তো আমার খুব কষ্ট হচ্ছিল, আমি দূর থেকে রেখে রেখে, আমার তো মানে শর্ট ডিস্টেন্স আর কি, আমি দেখতে পারি না, দূর থেকে নিয়ে আমি তখন ইয়ে করছি আর কি। তো এই অবস্থাতে তারপরে যখন ইয়ে হলো, তো এই অবস্থায় ওখানে আমার প্রায় বাকি 85 ডেজ কেটেছে। খেতাম সকালবেলা ওরা আমাকে ইয়ে দিত, রুটি, কোনোদিন পরোটাও পেয়েছি 2-1 দিন আমি, রুটিটা দিত, শক্ত রুটি দিত, কোনোদিন সবজি দিত, আর কোনোদিন ওরা ওই সুজি অথবা সিমাই দিত আর কি। তবে আর দুপুরবেলা দিত হচ্ছে গিয়ে আপনার ভাত, আর কোনোদিন হতো ওই যে আপনার বড় সাইজের যে কই মাছটা থাকে না, যেটা হাইব্রিড যে বড় সাইজের কইটা, ওই মাছটা দিত, আর কোনোদিন 2টা ডিম দিত। তো আমি আলটিমেটলি ডিম এবং ওই মাছটা কখনোই খেতাম না, খেতে পারতামই না। আর আমাকে যে খাবারটা দেওয়া হইতো, খাবারটার আমি 4 ভাগের 1 ভাগও খেতাম না। আর খাইতে বসে চোখে দিয়ে এমন পানি পড়তো, আমার ভাত ভিজে যেত, ভাত আমার ভিজে যেত। ফ্যামিলির কথা ভেবে, নিজের কি হবে, আমি কোথায় কি আছি, মানে আমি টোটাল মানে এই জিনিসটাকে যে কি বলবো আপনাকে, মানে এটা আমার ভাষায় বলার মতো কোনো সিচুয়েশন আর কি। খাবার দিয়ে যায় দরজার নিচ দিয়ে, দরজার যে ফুটা আছে নিচে, দরজার নিচ দিয়ে ওরা একটা ছোট্ট করে গ্যাপ করে কাটা আছে, ওই কাটা দিয়ে প্লেট দিয়ে ভাত দিয়ে যায়, এরকম করে। তারপর তো ভাত তো আমি কখনোই মানে এর মধ্যে আর জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল না, এরা তখন আমাকে ডাকে নাই, ডাকছে হচ্ছে গিয়ে। তো এই অবস্থাতে যাওয়ার পর আরও প্রায় 5-7 দিন পরে ওরা আমাকে আবার সেকেন্ড টাইম, সেটা কীভাবে, আমি একদিন দুপুরবেলা আমি গোসল করার জন্য গিয়েছি, গোসল করতে গেলাম, গোসল শেষ হয়নি, এর মধ্যে হঠাৎ করে একদিন দরজা খুলে রুমের ভিতরে ঢুকে পড়লো, বাথরুমের ভিতরে ঢুকেই ওর হাতে দেখলাম যে একটা হ্যান্ডকাপ, একটা ওই ব্ল্যাক একটা মাস্ক, আর ওই স্ট্র্যাপ টাইপের যেটা আর কি ওইটা। তো
তখন তো আমি খুব ভয় পেয়ে গেছি যে এটা নিশ্চয়ই আমাকে তাহলে ওরা আবার ওই জায়গায় নেবে, মানে ওই রুমে নেওয়া মানে কি আসলে হয় আপনাকে টর্চারিং করবে, যদি যেহেতু আমাকে আগে টর্চারিং করে নাই তার মানে হয়তো এখন তারা করবে। মানে আমি ওই সময় এমন অবস্থা আমার পা উঠতেছিল না, অটোমেটিক্যালি আমি ওদের মানে ওরা আমাকে দুইজন ধরে ওইরকম উঠায় করে নিয়ে যাচ্ছে, মানে আমি হাঁটতে পারছিলাম না ওই সময়টাই, এতটাই বিভৎস ছিল। তারপরে ওখান থেকে যখন ওর রুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে ঠিক আগের মতো বেশ কয়েকজন লোক আছে ওর ভিতরে। তো ওরা প্রথমে ভালোভাবে আমাকে জিজ্ঞেস করতেছিল এবং ওই যে আগে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলোকে ওরা আরও ক্রস চেকিং করার জন্য আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললো, প্রায় 15 মিনিটের মতো, 15-20 মিনিট এরকম হবে আমার সাথে কথা বলেছে। কথা বলতে ওই যে সেই আবার ভিপিএন নিয়ে কথা, একজন বলতেছে হ্যাঁ তুমি ভিপিএন দিয়ে নিশ্চয়ই এখানে খারাপ কিছু করছো, তাছাড়া তোমার ল্যাপটপে কেন ভিপিএন দেবে, এরকম উল্টাপাল্টা কথা বলতে বলতে তা আমি এক পর্যায়ে আমি একটু রাগ হয়ে গেছিলাম আর কি ওদের সঙ্গে। তো রাগ হতে ওরা আমাকে এই জায়গায় রাবার জাতীয় কিছু একটা দিয়ে জাস্ট এরকম করে একটা শব্দ করে মারছে এই জায়গায়। তো তখন আমি কিন্তু ওর ব্যথা কতটুকু বা কোনো কিছু আমি কোনো কিছুই অনুভব করতে পারিনি। তারপরে 15 মিনিট পর এরপরে আমাকে দেখলাম যে তারার মতো শুধু লাইট জ্বলতেছে, তারা যেরকম জ্বলে মানে ওরা ফটোশ্যুট করতেছিল আর কি, অনেক ছবি উঠাচ্ছিল, শব্দ শোনা যায়, বোঝা যায় যে ওরা ছবি তুলতেছে এবং লাইট জ্বলতেছে এটা করে ছোটো ছোটো। তো তারপরে আমাকে ওরা আবার ছেড়ে দিল, রুমে রেখে আসলো। রুমে রেখে আসার পরে 3 দিন পর থেকে এই পায়ে আমার এত ব্যথা যে আমি নামাজটা ঠিকভাবে পড়তে পারছিলাম না, এত ব্যথা। মানে আমি আসলে বুঝতে পারিনি যে ওরা কীভাবে করলো। যখন মেরেছে তখন কিন্তু কোনো ব্যথা পাইনি, তখন কোনো কিছু মনেও হয়নি, কিন্তু পরে যখন 3 দিন পর যখন আমি ইয়ে করলাম যে পা ব্যথা, পা আর আমি উঠাইতে পারি না। আচ্ছা, জানেন তারা কী করেছে ওই জায়গায় ইয়ে করে। তারপর এরকম করে যেতে যেতে হঠাৎ করে একদিন, তখন তো খুব ডেঙ্গুর প্রকোপ ছিল আর কি এই সময়টাই, তো হঠাৎ করে দেখি একজন লোক এসে আমার রুমের ভিতর ঢুকলো, ঢোকার পরে ওই আমার চোখটা হাতে করে লাগিয়ে দিল, হাতে হ্যান্ডকাপ লাগাই দিল, লাগাই দেওয়ার পরে তো আরেকজন রুমের ভিতরে ঢুকলো, ঢোকার পরে আমাকে ইনজেকশন পুশ করা হলো, ইয়ে করে মানে একটা সিরিঞ্জ দিয়ে পুশ করলো। তো তখন আমার ধারণা ছিল যে ওরা আমাকে খারাপ কিছু করবে কি না, কেন ইনজেক্ট করলো। পরে দেখি যে না, সে ব্লাড কালেক্ট করলো, ব্লাড স্যাম্পল কালেক্ট করছে। তো হ্যাঁ, মানে গ্রুপ টু এভরিথিং হয়তো বা চেক টেক করার জন্য তারা, যেহেতু ডেঙ্গুর ইয়ে আছে, হয়তো বা তাদের থেকে কোনো ইয়ে থাকতে, কোনো চেক আপ বা রুটিন কোনো কিছু থাকতে পারে। তারপর বেরিয়ে আসলেন কি করে? তারপর তো ওই অবস্থায় গেল। এখানে লাস্ট যখন একদম শেষের দিন হবে তখন আমাকে হঠাৎ করে রাত্রিবেলা, তখন 10টা 10:30 বাজে, তখন আমি নামাজ পড়তেছিলাম, নামাজ পড়া শেষ হয়নি আমার, নামাজ পড়া শেষ হয়নি, এর মধ্যে দরজা নক করলো, দরজা নক করে ভিতরে ঢুকলো। ওরাই নক মানে কি, জাস্ট আমি ওরা যে আসছে সেইটা আমাকে বোঝানোর, মানে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য আর কি। তারপরে ওরা করলো কি, দরজা ভিতরে, ও চাবি তো ওদের কাছে, ওর ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পরে আমি তাড়াতাড়ি, আমাকে বলতেছে নামাজ তাড়াতাড়ি শেষ করো। আমি খুবই ভয় পেয়ে গেছি যে ওরা হয়তো আমাকে এরকমভাবে নিয়ে যাবে, তার কারণ এর আগে কয়েকদিন আগে আমার পাশের রুম থেকে একজনকে ওরা বের করে নিয়ে গেছে। তখন আমি দরজা থেকে ফিরে আসেনি, এরকম কিছু সে আর ফিরে আসেনি, মানে আমার মনে হয় তাকেও ছেড়ে দিয়েছে। দেখলাম যে তার রুমেও এরকম তার যে ব্যবহৃত আগের যে জিনিস, জুতা টুতা হ্যান ত্যান তার রুমের সামনে রাখা, তাকে ওই দিন বের করছে। এরপরে ওই 3-4 দিন ওই রুমে কাউকে দেখি নেই আর কি। তারপরে এসে আমাকে ভিতরে, এক রুম থেকে আরেক রুমে দেখতে পেতেন কাউকে? না না, ওই যে দরজাটা যখন ইয়ে হতো না, যেহেতু বললাম না 2টা দরজা, এবং কাঠের দরজাটা তো ওরা পার্মানেন্ট লাগাইতো না, কোনো সুযোগ নেই, পাশে কি আছে, পাশেই আসে কেটার সুযোগ নেই। কিন্তু ওই যে দরজা এরকম করে যদি ফাঁক করে আপনি একটু দেখতে পারেন, করিডোর দিয়ে কে যাচ্ছে আপনি তাকে দেখতে পারবেন, এইটুকু বোঝা যায় আর কি। তারপর সে আমাকে ওই দেখলাম যে আমার ব্যাগ, ব্যবহৃত ব্যাগ, তারপর আমার বেল্ট, ঘড়ি, তারপর প্যান্ট, জুতা সব কিছু ওখানে দিল, দিয়ে আমাকে বললো যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও, খুব তাড়াতাড়ি রেডি হও। তখন আমি 2টা জিনিস ধরে নিলাম যে ওরা হয়তো আমাকে আজকে ক্রস ফায়ার দেবে বাইরে নিয়ে গিয়ে, আর হয়তো আমাকে ছেড়ে দেবে। একটা ভালো লাগছিল যে হয়তো আমাকে ছেড়ে দেবে, কিন্তু পরবর্তী সময়ে আবার মনে হলো যে না, এটা হয়তো তারা ইউ হবে। তো তারপর তারা আমাকে ওখানে রুম থেকে বের করলো, বের করে আবার সেই ওই রুমটাতে নিয়ে আসলো, যে ইন্টারোগেশন রুম যেটা বলে ওরা আর কি, ওখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সেই এরকম আবার হাতে তো ইয়ে বাঁধা, 2টা ক্যাপ দিয়ে এরকম করে চোখ লাগানো, স্ট্র্যাপ লাগানো, আবার সেই হাতে হ্যান্ড ক্যাপ দিয়ে পিছন থেকে এরকম করে লাগিয়ে দিয়ে বসাইছে। বসানোর পরে একজন আমাকে শারীরিক অবস্থা জিজ্ঞেস করতেছিল যে কী খবর, কেমন আছো, হ্যান ত্যান এইসব জিজ্ঞেস করছে আর কি। তো জিজ্ঞেস করার পর তারপরে আরেকজন বললো যে আচ্ছা ঠিক আছে।
তো বলতেছে যে তোমাকে আজকে আমরা যেখানে যেখানে যাব সেখানে সেখানে তোমাকে যেতে হবে। মানে এই কথাটা বলাতে আমি ধরে নিয়েছি যে আজকে তারা আমাকে শেষ করবে, আচ্ছা, মানে কোনো ক্রস ফায়ার দিতে পারে। তার মানে এর আগের হিস্টোরি যেগুলো আমরা বাইরে থেকে দেখেছি এরকমই করে, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এটাই করে। তারপরে একজন বলতেছে যে আমরা যেখানে গিয়ে চা খাবো তুমিও সেখানে গিয়ে চা খাবে, কিন্তু আমাদের দিকে তাকাইতে পারবে না, গাড়ি থেকে নামবে চুপ করে তাকায় অন্যদিকে তাকায়, তুমি চা খেয়ে আবার গাড়িতে উঠবা, এরকম করছে। তারপর আরেকজন আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিল যে কী কী করতে পারবো না, বলো বাইরে গিয়ে কোনো কিছু বলা যাবে না, যদি এইসব বলো তাহলে তোমাকে ধরে নিয়ে আসবো, তোমার ফ্যামিলিকে ধরে নিয়ে আসবো, তোমার বাচ্চাকে ধরে নিয়ে আসবো, বাবা মাকে ধরে নিয়ে আসবো, ভাই বোনদেরকে ধরে নিয়ে আসবো, তুমি যে বিল্ডিংয়ে থাকো সেটা ডিনামাইট দিয়ে উড়াই দিব, তোমার অফিসের বিল্ডিং ডিনামাইট দিয়ে উড়াই দিব, এখানকার যদি একটা শব্দ বাইরে বের হয় ইভেন তোমার ওয়াইফকেও তুমি কিছু বলতে পারবা না, তোমার ওয়াইফকেও তুমি কোনো কিছু বলতে পারবা না। আর এইসব কথা বলার মধ্যে তারা করতে গিয়ে যে মোটা যে বেতের লাঠিগুলো থাকে না, বেতের লাঠিগুলো ঠিক যে ওঝা যেরকম করে শরীরের ভিতর ইয়ে করে আমাকে সমস্ত শরীরের ভিতর ডেবে ডেবে চেপে চেপে আর কি সে বোঝাতে চাচ্ছে আর কি যে মানে তোমার অবস্থা খুব খারাপ হবে, লাঠি দিয়ে এরকম করে সমস্ত শরীরের একদম সমস্ত মাথা থেকে শুরু করে চোখ থেকে শুরু করে পা পর্যন্ত তারা এরকমই করছিল। পাশে কেউ রিভলভার লোড করতেছে, বন্দুকের শব্দ করতেছে, খটখট শব্দ করতেছে, এরকম মানে ভয়ে ই করার, আতঙ্ক সৃষ্টি করার জন্য আর কি। তারপর আমাকে গাড়িতে উঠালো, ওরা একটা গাড়িতে উঠে ওই সেই ট্যাপ লাগানো ওই অবস্থায় লাগানো ক্যাপ লাগানো অবস্থায় তারা ওই যে বললো যে বিভিন্ন জায়গায় দাঁড়াবে, ওরা আর কোথাও দাঁড়ায় নাই। তো প্রথম দিন যেটা হলো, প্রথম দিন কিন্তু ওরা আমাকে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ঘোরায় ওই জায়গায় নিয়ে আসছে। পরের দিন যেটা হয়েছে আধা ঘন্টা 45 মিনিটের মতো তারা ঘুরাইছে। কোথায় নামিয়ে দিল? ঘুরে তার আমাকে ওই যে এয়ারপোর্ট থেকে লামেরিডিয়ান হোটেলটা আছে না, লামেরিডিয়ান হোটেল, লামেরিডিয়ানের আগেই একটা দেখবেন আপনি ওভারপাস আছে, ওভারব্রিজ, ওই ওভারব্রিজের গোড়ায় নামিয়ে দিয়ে এলো। নামিয়ে দিয়ে আমাকে বললো যে তুমি আমাদের দিকে তাকাবে না, তুমি এখানে নেমে প্রস্রাব করতে বসবা, আমাদের দিকে যদি তাকাও, গাড়ির দিকে যদি তাকাও তাহলে তোমাকে গাড়ির ভিতর থেকে গুলি রেডি করা আছে, তোমাকে গুলি করে ওখানে ফেলাই দিব। এই কথা বলে তারা গাড়িটা টান দেয় জোর করে। টান দেওয়ার পরে আমি তো মানে 5-7 মিনিট আমি আসলে স্থির করতে পারতেছিলাম যে আমি আসলে কোন জায়গাটায় আছি। যদিও আমি ঢাকা শহর ওই রোডটা খুব ভালো চিনি, তারপরেও আমি মানে খুব করতে পারছিলাম যে আমি কোন জায়গায় আছি। তারপরে এক পর্যায়ে আমি ওখান থেকে বুঝতে পারলাম যে এই হবে। পরে রাস্তার আমি ওই পারে গেলাম, গিয়ে ওখানে একটা সিএনজি পাম্প আছে, সিএনজি পাম্পের ওখানে দেখলাম যে অনেকগুলো সিএনজি দাঁড় করার। পরে ওই সিএনজি থেকে আমি সিএনজি ভাড়া করে গাড়িতে উঠলাম। ওঠার পরে ওরা আবার আমাকে ফোন টোন ব্যাগ ট্যাগ এভরিথিং দিয়ে দিয়েছে এবং আমার ফোনে আবার টাকাও লোড করে দিয়েছে। কিন্তু সিম আমার যেহেতু পোস্টপেইড ছিল, বাসা থেকে কমপ্লেন করছে সিমের নামে, তখন সিমটা ডিজেবল ছিল, ওই এই জন্য কল করা যাচ্ছে না। তখন আমি আবার সিএনজির কাছ থেকে সিএনজি ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে আমার ওয়াইফের কাছে কল করি, প্রথম কল করি। তারপর তো কান্নাকাটি হানতে, এরপর সিএনজি করে গেলাম বাসায়। তখন তো রাত 1:30 ওইরকম 1:30 কিংবা 2টা ঠিক ওরকম বাজে। আবারও বাসায় গিয়ে ইয়ে করলাম। তারপর তো কান্নাকাটি হাসি খুশি মানে নিশ্চয়ই যখন আপনি ফিরলেন নিশ্চয়ই পরিবারের এক ধরনের কি বলবো স্বস্তি। 2টা প্রশ্ন একদম আমার কাছে আসলে সময় নেই, অনুষ্ঠানের সময় আগেই শেষ হয়ে গেছে। আপনার স্ত্রী তখন সন্তান সম্ভব ছিলেন? জি। বাবুটার বয়স কত হয়েছে এখন? এখন ওর বয়স 4 বছর 8 মাস এরকম চলে। তিনি তো খুব কঠিন সময় পার করেছেন, তখন তিনি বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন, প্রেস কনফারেন্স করেছেন। আপনি এখন কোথায় কাজ করছেন? আমি এখন আসলে কোনো জব করছি না, আমি এখন একটা বিজনেস, আমার ওন বিজনেসের সঙ্গেই জড়িত আর কি। আমি আইটি রিলেটেডই। আমি কোথায় যেন দেখছিলাম যে আপনি তখন বিভিন্ন জায়গায় চাকরির খোঁজে গিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউতে আসলে কেউ ভয়ে আপনাকে চাকরি দিচ্ছিল। ভয়, হ্যাঁ। আমি ওই সময় এসে অনেক জায়গায় ইন্টারভিউর জন্য গিয়েছি, কিন্তু আসলে যেহেতু আমি ওই সময় অনেক নিউজ ফলো করে ছাপানো হয়েছে, বিভিন্ন মিডিয়াতে দেখেছে, তারা আমাকে তখন করতেছিল না আর কি, মানে জবের জন্য কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল না। একটা শেষ প্রশ্ন, কেউ কেউ বলার চেষ্টা করে আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই, আয়নাঘর শব্দটা আপনার কাছে কি? আয়নাঘর শব্দটা যেটা আমি আসলে আয়নার সঙ্গে আমি কোনো খুঁজে পাই না যে আয়নাঘর কীভাবে করলো। তবে এখানে যেটা হয় যে মানুষের ওখানে গিয়ে নর্মালি হয় কি, আয়না মানে কি, মানে আমরা তো সব কিছু প্রতিচ্ছবি দেখতে পারি, কিন্তু এইটার সঙ্গে আমার কোনো পাই না যে এখানে তো কোনো প্রতিচ্ছবি নেই। প্রতিচ্ছবি একটা দিক থেকে হতে পারে যে রিপিটেড হচ্ছে, আমার পরিবর্তে আরেকজন আসছে, আরেকজন হচ্ছে, এরকম অসংখ্য মানুষের হচ্ছে। এবং ওই বিল্ডিংয়ে তো অনেক আমার সঙ্গে আরও অনেকেই ছিল, আরও অনেকে ছিল। জি,
অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আতাউর রহমান মণ্ডল। আর আমি একটু ফ্যামিলি সম্বন্ধে একটু হালকা একটু যদি আমাকে একদম 1 মিনিট 30 সেকেন্ড 2 মিনিট সময় please, দেন। তো এটা আমি যখন রিটার্ন আসার পরে যে আসলে বাইরে যে এত মিডিয়া হচ্ছে, এত কিছু হয়েছে, আমি এগুলো জানতে পারি নাই। পরে এসে যখন শুনলাম তখন তো টোটাল সিনারিটা অন্যরকম। ইভেন আমি জব করে থেকে এসে জাস্ট একদিন পরেই আমি আমার জবের যেখানে চাকরি করি সেখানে আমি গিয়েছিলাম আর কি, তাদের সঙ্গে দেখা করার জন্য। তখন সব কলিগদের সাথে দেখা হলো, সবাই আসলো, ইভেন এমডি স্যারও আসলো। এমডি স্যার সেও অনেক খুশি, অনেক খুব করলো আমাকে, এবং সে নিজে আমাকে বললো যে যেহেতু আপনার এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আমরা চাই না আপনার জবটা এখান থেকে চলে যাক, যে গিয়ে আপনি আরও একটা বড় প্রবলেমে পড়েন। তো আপনি সবসময় মনে রাখবেন যে আমরা আপনার সঙ্গে আছি, আপনার জব থাকবে। আপনি বাসায় যান, 3-4 দিন সময় নেন, রেস্ট করেন, তারপর আপনি আবার এসে আমাদের সঙ্গে জয়েন করেন। তারপর আমি ঠিক 4 দিন পরে অফিসে যাই। 4 দিন পরে অফিসে গিয়ে তখন বলে যে এখনই হবে না, যেহেতু আপনার ম্যানেজার। কিন্তু সেই চাকরিটা আপনি আসলে ফেরত পাননি, না, আমি তাই তো? চাকরিটা জি, ফেরত আপনি পাইনি। ফেরত পাননি। আমরা আরো বিস্তারিত শুনতে